ধরেন আমরা কোনো এক সময় 145 কোটি টাকার সম্পদ ক্রয় করেছি 1 বছর আগে, 2 বছর পরে এটা দাঁড়িয়ে গেল 308 কোটি টাকা ভ্যালুয়েশন। এইটাকে অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে কিন্তু এটা সম্পদের ক্রয়ের থেকেই হয়েছে। মোট সম্পদ, স্থায়ী সম্পদ, আমানত স্থিতি, শেয়ার মূলধন পরিশোধিত এই সমস্ত খাতে বৃদ্ধির হার ডেস্টিনিতে অস্বাভাবিক। ডেস্টিনি বলতে আপনারা যে সমস্ত কোম্পানিগুলো আর্থিক লেনদেন করেন, 35টা কোম্পানিকে আমি ব্যক্তিগতভাবে বোঝাচ্ছি না। এবং গবেষণা উন্নয়ন খাতে স্থিতির পরিমাণ 30/6/2010 তারিখে ছিল 193,27,54,999.00 টাকা। কোনো ল্যাব নাই, কিছু নাই, এত টাকা কী করে হয়? সমিতি উচ্চ সুদ ও কমিশনের বিনিময়ে আমানত শেয়ারের মূলধন সংগ্রহে লিপ্ত, যা অনৈতিক ও প্রতিষ্ঠানের অস্তিত্ব ভবিষ্যতে হুমকির সম্মুখীন হতে পারে বলে পরিদর্শক দল মনে করেছে বাংলাদেশ ব্যাংকের। এবং তারা এও মনে করেছে প্রতিষ্ঠানটি তথাকথিত শেয়ার বিক্রির মাধ্যমে 1400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং 2014 সালে ডেস্টিনি এই 14,000 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাবে। এটা কিন্তু আসলে শব্দ চয়নের মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রথমে আমি আসছি, যেটা বলা হচ্ছে যে গবেষণা খাতে যে টাকাটার কথা বলা হয়েছে, আসলে এটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের একটা টার্ম। মূল কথাটা হচ্ছে এটা প্রমোশনাল এক্সপেন্স। যেমন আপনি মনে করেন নোবেল পুরস্কার বলা হয় নোবেল শান্তি পুরস্কার। এখন নট নেসেসারিলি সবসময় আপনি যুদ্ধ করার কারণে নোবেল পাবেন, আপনি সাহিত্যের জন্য কিন্তু নোবেল পাচ্ছেন, আপনি সেবার জন্য নোবেল পাচ্ছেন, মাদার তেরেসা পেয়েছে, ক্ষুদ্র ঋণ দিয়েও পাওয়া যাচ্ছে। তো এখন আপনি সব ক্ষেত্রে যদি এই শান্তি শব্দের ব্যাখ্যা একেবারেই শান্তি খোঁজন হবে না, এইটা একটা মডুল, এটা একটা সিম্বল। এখানে যে গবেষণা খাত দেখানো হয়েছে, কোনো রিসার্চ ল্যাব নাই, আমি ওনার সাথে একমত, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাকাউন্টিংয়ের একটি হেড, মূল অ্যাকাউন্টিংয়ের হেড যেটা হওয়া উচিত ছিল, আমি যদি একজন মার্কেটিংয়ের ছাত্র হিসেবে বলি, এটা হওয়া ছিল বিজনেস প্রমোশনাল হেড। কারণ এখানে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যিনি আরেকজন শেয়ার হোল্ডারকে উদ্বুদ্ধ করেন যে আপনি আসেন আমাদের এখানে আরও শেয়ার বৃদ্ধি করে আমাদের এই সম্পদকে বৃদ্ধি করেন, তিনি অ্যাকচুয়ালি এখানে একটা ইনসেন্টিভ বা পারিতোষিক পেয়ে থাকেন বা একটা উৎসাহ মুনাফা দেওয়া হয়, যেটা আপনার সমবায় আইনের মধ্যে আছে। আমি দেখাতে পারবো যে কাকে কাকে দেওয়া যাবে, উৎসাহ ভাতা বলা হয় এটাকে। ইট ইজ অ্যাকচুয়ালি যদি বাংলা বলতে হয় আমি বলবো এটা উৎসাহ ভাতা। এই উৎসাহ ভাতার টার্মটা কিন্তু এখানে রং ইউজ করা হয়েছে গবেষণায়। এটার জন্য আমি দুঃখিত যদি এটা কাউকে বিভ্রান্ত করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি উৎসাহ ভাতার মধ্যে পড়ে। এবার আসি যেটা বলা হচ্ছে অস্বাভাবিক বৃদ্ধি। চলেন আমরা একটু ব্যাখ্যা করি। আমরা আগেও বলেছি যে আমরা 10% বেশি লোককে কোনো রকমের ক্ষুদ্র ঋণ দেইনি। আমাদের 90% আপনার আমানত কিংবা আপনার শেয়ারের টাকা সম্পদ কেনা হয়েছে। আপনারা অনেকে জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি অস্বাভাবিক রকমের মূল্য বৃদ্ধি হচ্ছে একটি জিনিসের, সেটা হচ্ছে জমি, স্থাবর সম্পত্তি, নট বিল্ডিং। আপনি যে জমিটি দেখেছেন এই বছর 10 লাখ টাকা কাঠা, আপনি আমার সাথে একমত হবেন আগামী বছর এটা আপনি 10 লাখ টাকা কাঠা পাবেন না। কেন পাবেন না আমি জানি না, 15 লাখ টাকা কাঠা। এখন কথা হচ্ছে আমরা যখন সম্পদ ক্রয় করেছি, ধরেন আমরা কোনো এক সময় 145 কোটি টাকার সম্পদ ক্রয় করেছি 1 বছর আগে, 2 বছর পরে এটা দাঁড়িয়ে গেল 308 কোটি টাকা ভ্যালুয়েশন। এইটাকে অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে কিন্তু এটা সম্পদের ক্রয়ের থেকেই হয়েছে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, যতগুলো রিয়েল এস্টেট কোম্পানি দেখবেন তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম অস্বাভাবিক রকমের কিন্তু মুনাফা হচ্ছে। যতগুলো আপনার স্থাবর সংখ্যা, যেমন মনে করেন গাছের কথায় আসি, একটি গাছের পিছনে খরচ হয়, আমাদের হিসাব আছে নর্মাল একটি গাছে আপনার 12 বছরে 21 টাকা, কিন্তু গাছটি কিন্তু 12 বছর পরে বিক্রি করা যায় 5,000 টাকা। একটু হিসাব করে দেখেন তো কেমন একটা বিদঘুটে মনে হয় না যে 21 টাকা খরচের গাছটি 12 বছর পরে এসে 5,000 টাকা, কিভাবে এটা সম্ভব? এই জাতীয় সম্পদের দাম কিন্তু এভাবেই বৃদ্ধি হয়ে থাকে, জমি, গাছ, বা অনেক সময় দেখা যায় যেমন মনে করেন তাহলে যে বলা হচ্ছে যে আপনাদের সম্পদ বৃদ্ধির অতিরিক্ত পরিমাণে বাড়ছে, খুব দ্রুত বাড়ছে। না, দ্রুত বেড়েছে বলবো না, আমরা বলবো যে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা অত ঋণ, ডেস্টিনি 2000 লিমিটেডের কি সম্পত্তি ছিল আর কি হয়েছে? আমাদের সম্পত্তি আমি বলবো বেশ কিছুদিন আগে 145 কোটি টাকা ছিল, এখন তো এটা 300 কোটি টাকার উপর স্থায়ী সম্পদ আছে আমাদের। মাল্টিপারপাসের আছে, আসলে বলতে গেলে সেভাবে আমরা কিনেছি 300 সামথিং, যেটা 800 আপনার সামথিং হয়ে গেছে আপনার সম্পদ। আমি স্থায়ী সম্পদের কথা বলছি। এছাড়া বিনিয়োগটি আছে আমাদের 16-17টা কোম্পানিতে, সবকিছু মিলিয়ে আমাদের মাল্টিপারপাসের আছে 3000 কোটি টাকার মতো। ট্রি প্ল্যান্টেশনও কি আপনারা জমি কিনেছেন? হ্যাঁ, ট্রি প্ল্যান্টেশনও আমাদের জমি আছে, সেখানেও আমরা কিনেছি প্রায় 200 থেকে 300 কোটি টাকার উপর কেনা হয়েছে, কিন্তু এখন বর্তমান ভ্যালু দাঁড়িয়েছে অনেক 600। এই সমস্ত কিনেছেন তো এই যারা সদস্য, যারা আমানত সংগ্রহকারী তাদের টাকাতেই? সবসময় নয়, সবসময় নয়, এই জন্য বলছি। যেমন কোঅপারেটিভের ক্ষেত্রে সত্যি,
কোঅপারেটিভের আমানতে দিয়ে নেওয়া হয়েছে, কারণ কোঅপারেটিভের যে বাইলজ আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে এই শেয়ার বা আমানতের টাকা কিভাবে ব্যবহার করা হবে। পরিষ্কার লেখা আছে আবাসন, গৃহ নির্মাণ, তারপরে আপনার মেশিনারিজ, যানবাহন, বিভিন্ন রকমের প্রকল্পে কিন্তু বিনিয়োগ করতে হবে, এটা কিন্তু নির্দেশ দেওয়া আছে বইয়ের মধ্যে। এই ক্ষেত্রে সত্যি। আবার আপনি যদি ইয়েতে যান, কি বলে, যেখানে আপনার ট্রি প্ল্যান্টেশন, সেখানে কিন্তু ট্রি প্ল্যান্টেশন আমানতকারীদের অর্থটাকে ওইভাবেই কিন্তু ব্যয় করা হয়, কেবলমাত্র কোম্পানি যেটাকে লাভ করেছে, কোম্পানির নিট মুনাফার অংশ দিয়ে সম্পদ করা হয়েছে, এই জন্য সিকিউরিটি হিসাবে। ধরে নিচ্ছি কোনো এক সময় 10 বছর পরে যদি আমাদের অর্থ সংকটের কোনো সম্ভাবনা থাকে, তাহলে কোম্পানির যেটা স্থায়ী সম্পদ আছে এটা থেকে কাভার করা যাবে। কারণ আমরা কখনোই একটা জিনিস করি না, প্রতি বছর আমাদের যদি এজিএমের রুলস আপনি ফলো করেন, প্রতি বছর যদি 100 টাকা মুনাফা হয়, সে মুনাফা থেকে 50 টাকা কিন্তু রিজার্ভ ফান্ডে রাখা হয়। সুতরাং এই সুযোগ নাই যে আমরা মুনাফাকে সবাই ভাগযোগ করে নিয়েছি। এটা আসলে একটা তথ্য বিভ্রাট। আমার মনে হয় যদি কেউ আমাদের কাছে এসে একেবারে ডিটেলস যদি ইনভেস্টিগেশন করে, আমি শিওর উনি এটা খুঁজে পাবেন। এবার আসেন একটা মজার ব্যাপার বলি। কিছুদিন আগে আমি দুদুকে গিয়েছি, যারা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, ওনারা নিজেরাই স্বীকার করেছেন আপনাদের এতগুলো কোম্পানি সব যদি সঠিকভাবে তদন্ত করতে হয় আমাদের মাসব্যাপী তদন্ত করতে হবে। যদি ওনাদের কথাটাই আমি একমত হই এবং হব সত্য কথাটা, তাহলে কি করে 2 সপ্তাহের একটা তদন্ত রিপোর্ট আপনি এতগুলো খবর পেয়ে গেলেন?